প্রথম দফায় মধ্যবঙ্গের ৯৮ আসনে বিগ ফাইট কোথায়, কোন প্রার্থী কোথায় এগিয়ে? শুভেন্দু, অধীর, মানস, অগ্নিমিত্রা, কোথায় কি ফ্যাক্টর? এসআইআর এর নাম বাদ কত? পরিসংখ্যান কি বলছে? শেষ হাসি কে হাসবে? তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি ১৫২টি আসনের প্রথম দফা নির্বাচনের কথায়। ২৩শে এপ্রিল রয়েছে ভোট, তার আগে ২১ তারিখ বিকেল ৫টা থেকে শেষ হয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার। উত্তরবঙ্গের ৫৪টির হিসেব আলাদা। মুর্শিদাবাদ থেকে তার পরবর্তী দক্ষিণ দিকে যে জেলাগুলি রয়েছে সেই ১৫২টি আসনের মধ্যে সেই জেলাগুলির যে মোট আসন সংখ্যা তা ৯৮। এই ৯৮টি আসন থেকে মাত্র কয়েকটি আসন বেছে নিয়েছি যে আসনগুলোতে সবচেয়ে বেশি নজর কাড়া লড়াই হতে চলেছে, এবং সেই তালিকায় যদি রাখতে হয় তাহলে সেক্ষেত্রে সবার উপরে সবার নজর হয়তো রয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে, যে কেন্দ্র থেকে বিজেপি নেতা, রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং তারই ডান হাত পবিত্র করকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এই কেন্দ্র থেকে। ফলে এই কেন্দ্রের দিকে যে লড়াইটা, সেই লড়াইয়ের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। আমরা দেখে নেব একবার যে এই কেন্দ্রে শুভেন্দু অধিকারী কতটা এগিয়ে রয়েছেন বা কতটা পিছিয়ে রয়েছেন, অন্তত তথ্য পরিসংখ্যান কি বলছে। ২০২১ বিধানসভা নির্বাচন, মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী। ১৯৫৬ ভোটে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, যদিও সেই জয় নিয়ে অনেক বিতর্ক হয়, মামলা আদালতেও যায়। ২০২৪ লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ৮,২০০ ভোটে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ফলে এখানে এগিয়ে থেকে শুরু করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই কেন্দ্রে এসআইআর এর জন্য নাম বাদ গিয়েছে প্রায় ১০,৯৯৬ জনের। সব মিলিয়ে এই কেন্দ্রে এখনো পর্যন্ত ভোটের নিরিখে যদি দেখি ৮,০০০ ভোটে, লোকসভা ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু এসআইআর এ ১০,০০০ জনের প্রায় নাম বাদ গিয়েছে। ফলে সেই সংখ্যাটা কাদের দিকে কতটা প্রভাব ফেলবে সেটা তো সময় বলবে। আর এখানে মুসলিম ভোটারের সংখ্যা ২৩.৬০%, তফসিলি জাতিগোষ্ঠীর সংখ্যা ১৬.৪৬%। এখানে মূলত গ্রামীণ ভোটার, প্রায় 4% মতো শহরাঞ্চলের ভোটার রয়েছে, বাকিটা পুরোটাই গ্রামীণ ভোটার। ফলে সেই জায়গা থেকে এই শুভেন্দু অধিকারী যে আত্মবিশ্বাসের সঙ্গে গত কয়েকদিন ধরে আমরা নির্বাচনী প্রচারে দেখতে পাচ্ছি, তাতে তিনি বলছেন তার ডান হাত পবিত্র করকে নিয়ে গিয়েও তৃণমূল কংগ্রেস বিশেষ কোনো লাভ করতে পারবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট আত্মবিশ্বাসী, বড় লড়াই হতে চলেছে, কিন্তু সন্দেহ নেই এই লড়াইয়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। অ্যাডভান্টেজ শুভেন্দু অধিকারী, অ্যাডভান্টেজ বিজেপি। আরেকটি লড়াই, যে লড়াইয়ের দিকে অবশ্যই আমজনতা তাকিয়ে রয়েছেন, সেই আমজনতা তাকিয়ে থাকা লড়াইটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। তিনি কি আবারও ফিরে আসতে পারবেন বহরমপুরে, নাকি সেই জায়গায় অন্য কেউ আসতে চলেছেন? সেটা একটা গুরুত্বপূর্ণ লড়াই। আমরা যদি তাকাই বহরমপুর বিধানসভা নির্বাচনের দিকে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়, বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র এবং কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এখানে ২০২৪-এর দিকে ফলাফলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো ২০২৪-এ এই কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে কংগ্রেস ১ নম্বরে রয়েছে, ২ নম্বরে বিজেপি এবং ৩ নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ ইউসুফ পাঠান শেষে ছিলেন এই কেন্দ্রের জন্য অন্তত। আর কংগ্রেস এই কেন্দ্রে এগিয়ে রয়েছে ৬,৯২৭ ভোটে। আর এই কেন্দ্রে এসআইআর এর জন্য নাম বাদ গিয়েছে ২৩,৪৩১ জনের। তবে এই কেন্দ্রের দিকে যদি আমরা তাকাই, এই লোকসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরী বামেদের সমর্থন নিয়ে লড়েছিলেন বহরমপুরে, এবং সেই কারণে কংগ্রেস এইখানে ১ নম্বরেও ছিল। এবার বামেদের সমর্থন তিনি কতটা পাবেন এখনো পর্যন্ত জানা নেই, কারণ আলাদা আলাদা লড়ছেন। ফলে এই আসনে একটা ত্রিমুখী লড়ার সম্ভাবনা রয়েছে, কারণ একদিকে অধীর রঞ্জন চৌধুরী তিনি জেতার লড়াই করছেন, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গেরুয়া শিবির, কারণ তারা সেকেন্ড পজিশনে ছিল লোকসভা ভোটে, আর অবশ্যই তৃণমূল কংগ্রেস এই সিটটাকে ধরে রাখতে মরিয়া। ফলে সেই জায়গা থেকে তারা কতটা এই লড়াইটা অত্যন্ত আকর্ষণীয় লড়াই হতে চলেছে। তবে এখনো পর্যন্ত যা দেখছি, ইউসুফ পাঠানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যে ক্ষোভ তৈরি হয়েছিল, তাতে এই মুহূর্তে অ্যাডভান্টেজ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভা কেন্দ্রে। আরেকজন গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষ,
খড়গপুর সদর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রদীপ সরকার, বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, মধুসূদন রায় বামফ্রন্টের প্রার্থী, কংগ্রেসের প্রার্থী পাপিয়া চক্রবর্তী। যদি আমরা দেখি বিধানসভা নির্বাচন 3771 ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবং তারপরে বিজেপি জিতেছিল খড়গপুর সদর কেন্দ্র থেকে 21,906 ভোটে। আর এই কেন্দ্রে এসআইআর এর জন্য নাম বাদ পড়েছে 47,738 জনের। এবং এই কেন্দ্রে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি একটা ভালো লিড নিয়েই এই কেন্দ্রে ঢুকেছে, শহরাঞ্চল মূলত, এবং হিন্দু ভোটারদের মধ্যে বিজেপি অবশ্যই তার শক্তি বাড়িয়েছে। আমরা সাম্প্রতিককালে রামনবমীর যে মিছিল দেখেছি খড়গপুরে, সেটা দেখি এটা খুব স্পষ্ট। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, একটা বড় অংশের ভোটার, যেটা প্রায় 30% বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, যে সেই 30% ভোটার ভোট দেননি খড়গপুর সদর কেন্দ্রে। তাদেরকে কিভাবে আবার সক্রিয় করা যায় তা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভেতরে যথেষ্ট চর্চা চলছে, নিজেদের সমর্থকদের একত্রিত করার চেষ্টা চলছে। বাম কংগ্রেসের এই কেন্দ্রে অন্তত উপস্থিতি প্রান্তিক ছিল, তারা এই সময়ের মধ্যে কতটা নিজেদের শক্তি বাড়াতে পেরেছে সেটা এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন। ফলে তৃণমূল কংগ্রেসের সামনে একটা কঠিন লড়াই অপেক্ষা করছে, কারণ এই কেন্দ্রে দিলীপ ঘোষের যে ভোটটা, অর্থাৎ বিরোধী ভোটটা, বিজেপি থেকে বাম কংগ্রেসে ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। ফলে লড়াই হবে সেয়ানে সেয়ানে, এবং সেক্ষেত্রে অ্যাডভান্টেজ দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরেই আরেকটি আসন, গুরুত্বপূর্ণ আসন, রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া সবং কেন্দ্রে যিনি দীর্ঘদিন ধরে রয়েছেন। এই সবং বিধানসভা কেন্দ্র থেকেই তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসেও গিয়েছেন এক সময়। এখানে কোনো বড় শিল্পও নেই, খানিকটা সেই কেলেঘাই কপালেশ্বরী নদী নিয়ে, তার সংস্কার নিয়ে যে আন্দোলন একসময় মানস ভূঁইয়ার ছিল, সেই বক্তব্য এখন কতটা খাটে তা নিয়েও প্রশ্ন রয়েছে। কিন্তু এখানে একটা বড় বিষয়, যে হঠাৎ করে 13 বছরের 16টি গ্রাম পঞ্চায়েতে 70,434 জন ভোটার যোগ হয়ে গিয়েছেন। এটা কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ ধারে কাছে আন্তর্জাতিক সীমান্ত নেই যে সেখান থেকে মানে শরণার্থী হোক বা মুসলিম বাংলাদেশের অনুপ্রবেশকারী হোক, কেউই যে এই কেন্দ্রে চলে আসবেন সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, সেটা এখনো পর্যন্ত প্রমাণিত নয়। তবে মোট ভোটার সংখ্যা এখনো 2024 সালের সংখ্যার অনেক নিচে থাকবে, এটা একটা অবশ্যই চিন্তার তৃণমূল কংগ্রেসের জন্য। এবং এই কেন্দ্রের যদি হিসেব আমরা দেখি, যে সবং কেন্দ্রে এর আগে 9,864 ভোটে জিতেছিলেন মানস ভূঁইয়া সবং বিধানসভা কেন্দ্র থেকে 2021 সালে, এবং তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে লোকসভা নির্বাচনেও 32,683 ভোটে এগিয়ে রয়েছে। তবে এই কেন্দ্রে এসআইআর এর জন্য নাম বাদ গেছে 7,367 জনের। সব মিলিয়ে এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ মানস ভূঁইয়া। তবে কিছু সমস্যা এখানে রয়েছে। তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, তিনি ততটা নজর দিতে পারেননি সবংয়ের উন্নতি কল্পে। তিনি নিজে হয়তো মন্ত্রী হয়েছেন, সবংয়ের মানুষ তাকে মন্ত্রী করেছে, বা তৃণমূল কংগ্রেসের সরকারে তিনি মন্ত্রী, কিন্তু সবংয়ের উন্নতি কল্পে তিনি খুব বেশি উন্নয়ন করতে পেরেছেন এমন অপবাদ মানস ভূঁইয়াকে সাধারণ মানুষ দিচ্ছেন না। অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণ কেন্দ্র, এবং সেই কেন্দ্রে অগ্নিমিত্রা পাল তিনি কতটা শেষ পর্যন্ত মানে এগিয়ে যেতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। কেন সংশয় আগে বলে নি। আসানসোল দক্ষিণ কেন্দ্রে কারা কারা প্রার্থী: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল বিজেপির প্রার্থী, শিল্পী চক্রবর্তী বামেদের প্রার্থী, সৌভিক মুখার্জি কংগ্রেসের প্রার্থী। এই কেন্দ্রে 4,487 ভোটে জিতেছিলেন অগ্নিমিত্রা পাল 2021-এ। বিজেপি এই কেন্দ্র থেকে লিড নিয়েছে 2024-এর লোকসভা নির্বাচনে 12,157 ভোটের। আর এই কেন্দ্রে বাদ গিয়েছে এসআইআর এর জন্য 41,189 জনের নাম। কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি নিজে বলছেন 5 বছর তাকে কাজ করতে দেয়নি তৃণমূল কংগ্রেসের এই সরকার। তার মাধ্যমে যাতে কোনো কাজ না হয়, তিনি যাতে দিনে দিনে তার জনপ্রিয়তা হারান, সেই প্রচেষ্টাই চালিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস দল এবং সরকার। এবং সেই জন্য এই নির্বাচনী প্রচারে অগ্নিমিত্রা পালকে গো ব্যাক শুনতে হয়েছে। ফলে মানুষ যদি শেষ পর্যন্ত এটা বিশ্বাস করে, অগ্নিমিত্রা পাল সব জায়গাতেই বলছেন যে আমি কাজ করতে চেয়েছি, আমাকে কাজ করতে দেওয়া হয়নি, তার এই বক্তব্য যদি বিশ্বাস করে মানুষ,
তাহলে হয়তো এগিয়ে যাবেন, কারণ একটা প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। আসানসোল দক্ষিণ কেন্দ্রে হিন্দু ভোটার রয়েছে। আসানসোল দক্ষিণ কেন্দ্রে আরেকটি বিষয়, সেটা হচ্ছে গিয়ে এখানে হিন্দি ভাষী কিছু ভোটারও রয়েছেন, এবং আসানসোল জায়গাটাই একটা হিন্দি এবং হিন্দু মিশ্রিত। ফলে সেই জায়গা থেকে বিজেপির একটা বেল্ট আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। শেষ পর্যন্ত অগ্নিমিত্রা পাল কতটা এগোতে পারেন তা নিয়ে সংশয়, তবে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এখনো পর্যন্ত এই কেন্দ্রে অগ্নিমিত্রা পাল সামান্য হলেও অ্যাডভান্টেজ, খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, ব্যবধান কম থাকবে, কিন্তু অগ্নিমিত্রা পাল সামান্য হলেও অ্যাডভান্টেজ। আরেকটি জেলা, যে জেলাটি সম্পর্কে সার্বিকভাবে বলতে হয়, কোনো একটি অংশ নিয়ে বললে হবে না, কোনো একটি পার্টিকুলার জায়গা নিয়ে বা পার্টিকুলার কেন্দ্র নিয়ে বলবো না, সেটা হচ্ছে বীরভূম জেলা, যে জেলা অনুব্রত মণ্ডল, যে তৃণমূল কংগ্রেসের যে নেতাদের নাম এক ডাকে উত্তর থেকে দক্ষিণ সকলে চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে জেলা স্তরের একজন জেলা সভাপতি থেকে তার মতো আর কটা জেলা সভাপতির নাম আমরা জানতাম, অনুব্রত মণ্ডলের নাম যেভাবে জানে মানুষ। ফলে অনুব্রত মণ্ডলের জেলা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জেলা, এবং সেখানে এই জেলায় একটা গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে। তার কারণ বীরভূম জেলার যে 11টি আসন, সেই 11টি আসন কিন্তু খুব সহজ নয়। তার কারণ এখানে ইতিমধ্যেই একটা প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করছে। অনুব্রত মণ্ডল তিনি তিহাড়ে থাকার সময় যখন নিয়ে আসা হয় কাজল শেখকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক কাজল শেখ, তিনি নিজেও সে কথা মুখে বলেন, সেই কাজল শেখকে নিয়ে আসার পর বীরভূমে একটা অ্যান্টি তৃণমূল হাওয়া তৈরি হয়েছে, কাজল এবং অনুব্রত লবির মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে। আমরা সম্প্রতি দেখেছি মুখ্যমন্ত্রীর পাশে মঞ্চে অনুব্রত মণ্ডলকে হয়তো দেখতে পাওয়া গেছে, কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলকে নিয়ে কিছু বোঝাতে গিয়েছিলেন, অনুব্রত মণ্ডল হাত নেড়ে সেখান থেকে চলে যান। এই দৃশ্যটা কিন্তু যথেষ্ট ভাইরাল হয়েছিল, এবং সেটা বুঝিয়ে দিচ্ছিল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে সমন্বয়ের প্রকৃত চিত্র। ফলে শেষ পর্যন্ত এই জায়গায় অনুব্রত দলের হয়ে কতটা কাজ করবেন নাকি বসে যাবেন, কাজল গুরুত্ব পেলে অনুব্রতর গুরুত্ব কতটা থাকবে, তা নিয়ে বারংবার চর্চা হয়েছে বীরভূমের এই রাজনীতিকে কেন্দ্র করে। ফলে শেষ পর্যন্ত হাসন কেন্দ্রে, যে কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের কাজল শেখ, সেই কেন্দ্রে কতটা সাহায্য পাবেন কাজল শেখ অনুব্রত মণ্ডলের অনুগামীদের কাছ থেকে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া রামপুরহাটে আশীষ বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার, তার কেন্দ্র, তার পাশাপাশি এই যে দুটি জায়গা, বোলপুর, যে বোলপুরের বাসিন্দা অনুব্রত মণ্ডল, তিনি সেখানকার বাসিন্দা বলে সেই জায়গা থেকে জিতিয়ে আনতে পারেন সেখানকার প্রার্থীকে, কিন্তু সার্বিকভাবে বীরভূমের যে 11টি আসন রয়েছে তা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে, এ কথা বলতেই হয়। 98টি আসনের মধ্যে নজর কাড়া কয়েকটি কেন্দ্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমার যে তথ্য এবং পরিসংখ্যান আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই, নমস্কার।